সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব হাসিনাদের অর্থ পাচার নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে সরকার, সংসদে ঘোষণা প্রধানমন্ত্রী তারেকের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগ থেকেও এমপি হতে চেয়েছিলেন বিএনপির মনোনয়ন পাওয়া সুবর্ণা ঠাকুর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত, জয়শঙ্কর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চট্টগ্রামে লাল টুপি পরে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাসিনা ও তার পরিবারসহ ১১ ব্যক্তি প্রতিষ্ঠানের অর্থ পাচারের মামলা সরকারের অগ্রাধিকারে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চট্টগ্রামের ডিসি অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের মানববন্ধন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব বিএনপির দুঃশাসন, ১.৫ মাসের শিশু নিয়ে কারাগারে মা, স্তব্ধ বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করবে ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব আস্থা হারাচ্ছে যুক্তরাষ্ট্র, নিরাপত্তার জন্য চীনের দিকে ঝুঁকছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ নিয়ে সরব হলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বাংলাদেশ সংসদে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে অর্থ তছরূপ এবং বিদেশে পাচারের ১১টি মামলা বিচারাধীন। এই মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এক অতিরিক্ত প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, তার সরকার বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিদেশে অর্থ পাচারের বিষয়ে একটি শ্বেতপত্র বা হোয়াইট পেপার প্রকাশ করবে। এদিকে আওয়ামী লীগ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। দলের এক প্রবীণ নেতার বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ করা হচ্ছে। একই অভিযোগ অন্তর্বর্তী সরকারের তরফেও করা হয়েছিল। তারা একটি কাল্পনিক পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বলে দাবি করলেও কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেনি। অন্তর্বর্তী সরকারও শ্বেতপত্র প্রকাশের কথা বলেছিল। কমিটি গড়লেও প্রমাণের অভাবে তারা অগ্রসর হয়নি। প্রসঙ্গত, বিএনপি নির্বাচনী ইস্তেহারে বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার করে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই ব্যাপারে তদন্ত চলমান জানিয়ে প্রধানমন্ত্রী তথা বিএনপি সুপ্রিমো তারেক রহমান বলেন, প্রাথমিক তদন্তে ১০টি গিশকে চিহ্নিত করা হয়েছে যে দেশগুলিতে অর্থ পাচার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই দেশগুলি হল মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং। এর মধ্যে মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সম্মতি দিয়েছে সরকার। অপর ৭টি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের পদধারী নেত্রী সুবর্ণা শিকদার ঠাকুর। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তিনি সংসদের সংরক্ষিত নারী আসনে দলটির মনোনয়ন পেতে আবেদনও করেছিলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত শ্যামলকান্তি বাড়ই নামের এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, যাক, বর্তমান সরকারে আমাদের একজন প্রতিনিধি হল। অন্যদিকে জেলা ছাত্রলীগের যুগ্ম সংসদ সম্পাদক মোহাম্মদ রাজু খান তার পোস্টে লিখেছেন, ব্রেকিং নিউজ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুর বিএনপি থেকে মহিলা সংসদ সদস্য মনোনীত হয়েছেন। দলীয় সূত্র জানায়, সুবর্ণা ঠাকুর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। ২০২২ সালের ৩০ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের পর ২০২৩ সালের ১ জানুয়ারি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম
স্বাক্ষরিত ওই তালিকার ২৭ নম্বরে তার নাম রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতেও আওয়ামী লীগের কর্মসূচিতে তার উপস্থিতি দেখা গেছে। সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী তালিকা প্রকাশের পর সুবর্ণা শিকদারের অতীত রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা শুরু হয়। তার অতীতের কিছু বক্তব্য নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগের শাসনামলে সংসদের সংরক্ষিত নারী আসনে দলটির মনোনয়ন পেতে মনোনয়ন ফর্ম সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সুবর্ণা শিকদার ঠাকুর। তিনি সাংবাদিকদের বলেন, আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা আমাকে মনোনয়ন দেবেন, আমি যাতে মানব কল্যাণে কাজ করতে পারি। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। আজ শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লি সফরে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ জানানোর কথা উল্লেখ করেছেন। এছাড়া বাংলাদেশের জাতীয় সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সংক্রান্ত অধ্যাদেশ আইনে পরিণত করার কথা উল্লেখ করে তিনি এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চান। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। আমরা এ বিষয়ে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাব। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে তিনি বলেন, আমরা সব ঘটনা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে আর কথা না বলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারতের আগ্রহের কথা উল্লেখ করেন জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে দেশটির নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হওয়ার এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারতের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করা হয়। প্রাসঙ্গিক দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে অংশীদারিত্ব আরও গভীর করার প্রস্তাবগুলো খতিয়ে দেখতে উভয় পক্ষ সম্মত হয়েছে। খুব শিগগির পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে মতপ্রকাশ করেছে। চট্টগ্রামে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি ও আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুব। দুপুরে নগরের বায়াজিদ বোস্তামি থানার কুয়াইশ অক্সিজেন সড়কের অনন্যা আবাসিক এলাকায় এই মিছিল হয়। রাতে মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ভিডিওতে দেখা যায় মিছিলে ৪০-৫০ জনের একটি দল আওয়ামী লীগের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছে। তাদের বেশিরভাগের মাথায় লাল টুপি ছিল। এ বিষয়ে জানতে চাইলে বায়াজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম প্রথম আলোকে বলেন, মিছিলে অংশ নেওয়ার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতিমধ্যে ৮ জনকে আটক করা হয়েছে, তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে সংঘটিত অর্থপাচার ও দুর্নীতির অনুসন্ধান করে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং ওই আমলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ পাচারের ১১টি মামলা সরকারের অগ্রাধিকারে রয়েছে বলেও জানিয়েছেন তিনি। আজ বুধবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের সংঘটিত অর্থপাচার ও দুর্নীতির অনুসন্ধান করে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ এবং এতে চিহ্নিত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকারের নির্বাচনী ইশতেহারে গুরুত্বারোপ করা হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, অর্থ পাচারের গন্তব্য দেশগুলোর মধ্যে প্রাথমিকভাবে চিহ্নিত ও অগ্রাধিকারপ্রাপ্ত 10টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও হংকং, চায়নার 3টির অর্থাৎ মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে। অপর 7টি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে গঠিত আন্তঃসংস্থা টাস্ক ফোর্সের চিহ্নিত ও অগ্রাধিকারপ্রাপ্ত 11টি মামলায় পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য আইনি প্রক্রিয়া চলমান বলে জানান প্রধানমন্ত্রী। সংসদে প্রধানমন্ত্রীর উপস্থাপিত তথ্য অনুযায়ী 11টি অগ্রাধিকারভুক্ত মামলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান, এস আলম গ্রুপ ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান, বেক্সিমকো গ্রুপ ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান, সিকদার গ্রুপ ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান, বসুন্ধরা গ্রুপ ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান, নাসা গ্রুপ ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান, এইচবিএম ইকবাল, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং সামিট গ্রুপ ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান। পুলিশ জানায়, নগরের কোতোয়ালি এলাকায় কোর্ট হিলে অবস্থিত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন নেতাকর্মীরা। তবে এটি কখনকার তা নিশ্চিত নয়। চট্টগ্রাম কোর্ট হিলে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত, আইনজীবীদের চেম্বার ও বার অ্যাসোসিয়েশন ভবনসহ নানা সরকারি স্থাপনা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি, ভিডিওতে দেখা যায় ভোরে সরকারি অফিসের কার্যক্রম শুরুর আগে এ মানববন্ধন করেন নেতাকর্মীরা। তাদের হাতে ব্যানার ও প্ল্যাকার্ড ছিল। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধন করা হয়েছে। ব্যানারে নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানির নাম লেখা ছিল। মানববন্ধনের একটি ভিডিও নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে গোলাম সামদানি লিখেছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ঘটনাটি আজকের কিনো তা যাচাই করা হচ্ছে, আমরা তদন্ত করে দেখছি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মানবিকতা ও আইনের শাসন নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। জুলাই দাঙ্গার একটি মামলায় ১.৫ মাসের দুধের শিশুকে নিয়ে কারাগারে যেতে হয়েছে যুব মহিলা লীগ কর্মী শিল্পী বেগমকে। মঙ্গলবার ২১ এপ্রিল ঢাকার সিএমএম আদালত শিল্পী বেগমের জামিন আবেদন নাকচ করে দিলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়, যা দেখে উপস্থিত সাধারণ মানুষ ও আইনজীবীরাও স্তব্ধ হয়ে পড়েন। মঙ্গলবার দুপুরে যখন শিল্পী বেগমকে এজলাসে তোলা হয়, তখন তার কোলে ছিল মাত্র ১ মাস ১৬ দিন বয়সী কন্যা সন্তান। শিল্পীর আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি আদালতে জানান, গত মাসের ৪ তারিখে অস্ত্রোপচারের বা সিজারের মাধ্যমে এই শিশুর জন্ম হয়েছে। শিল্পী বেগম নিজেও অসুস্থ, বাথরুমে পড়ে তার বাম হাত ভেঙে গেছে। এই অবস্থায় দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে তার পক্ষে জীবনযাপন করা অসম্ভব। কিন্তু ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আওলাদ হোসেন মোহাম্মদ জুনাইদ সব যুক্তি উপেক্ষা করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামিন নাকচের খবর শুনে আদালত কক্ষেই কান্নায় ভেঙে পড়েন শিল্পী বেগম। হাজতখানায় যাওয়ার সময় আর্তনাদ করে তিনি বলছিলেন, সিজারের কাটা জায়গায় এখনও ব্যথা, হাতে সমস্যার কারণে বাচ্চাকে ঠিকমতো ধরতেই পারি না। জেলখানায় গরমে আমার বাচ্চাটা মরে যাবে। রাজনীতির কারণে আজ আমার এই অবস্থা। নিজের অসহায়ত্ব দেখে তিনি এক পর্যায়ে শিশুটিকে স্বজনদের কাছে রেখে যেতে চাইলেও পুলিশি বাধায় তা সম্ভব হয়নি। নিয়ম অনুযায়ী বাচ্চাসহ কাস্টাডি লিখে মা ও শিশুকে কাশিমপুর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ঢাকার ইরান দূতাবাস। মঙ্গলবার ২১ এপ্রিল এক আনুষ্ঠানিক বিবৃতিতে একথা জানায় দূতাবাস। বিবৃতিতে ইরান জানায়, বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘস্থায়ী ভ্রাতৃত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান। এই সুসম্পর্কের ভিত্তিতেই হরমুজ প্রণালীতে বাংলাদেশি পতাকাবাহী জাহাজগুলোর সুরক্ষা ও নির্বিঘ্নে চলাচলের বিষয়ে দূতাবাস কাজ করে যাচ্ছে। এছাড়া সম্প্রতি আজারবাইজান হয়ে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে নেওয়ার ক্ষেত্রেও ইরান বিশেষ সুবিধা প্রদান করেছে বলে উল্লেখ করা হয়। একই বিবৃতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকদের দ্বারা সৃষ্ট যুদ্ধ এবং ইরানের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন বেআইনি আগ্রাসনে প্রাণ হারানো বাংলাদেশি নাগরিকদের প্রতি গভীর শোক ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে দেশটি। সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া ফোরামের সাইড লাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহের বৈঠককে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে তেহরান। ইরান আশা করে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের এমন গঠনমূলক আলোচনা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি করতে যুক্তরাষ্ট্র আপাতত তাদের পরিকল্পিত সামরিক হামলা স্থগিত রাখছে। মঙ্গলবার ২১ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে বিদ্যমান নৌ অবরোধ বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এবং ইরান প্রস্তাব না দেওয়া পর্যন্ত এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এদিকে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে দেশটির অর্ধসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের অবস্থান পরবর্তীতে প্রকাশ করা হবে। এই সিদ্ধান্তের আগে ট্রাম্প যুদ্ধবিরতি বাড়ানোর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং ইরানকে সময় ফুরিয়ে আসার বিষয়ে সতর্ক করেছিলেন। ফলে হঠাৎ এই নীতিগত পরিবর্তন আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ইসলামাবাদ শান্তিপূর্ণ সমাধানের জন্য তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং প্রয়োজনে দ্বিতীয় দফা আলোচনার আয়োজন করা হতে পারে। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকায় উত্তেজনা রয়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই অবরোধকে যুদ্ধকালীন পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়ে এটিকে যুদ্ধবিরতির পরিপন্থী বলে মন্তব্য করেছেন। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্যে ভাগ বসাতে শুরু করেছে চীন। সেখানকার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এক বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যকার উচ্চ পর্যায়ের বৈঠক সেই ইঙ্গিতই আরও জোরালো করে তুলেছে। পাশাপাশি নিজেদের নিরাপত্তা ও কৌশলগত অবস্থান পুনর্মূল্যায়ন করছে সৌদি আরবও। সাউথ চায়না মর্নিং পোস্টের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের জেরে সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বারবার ড্রোন ও মিসাইল হামলার শিকার হচ্ছে। এই সংকটকালীন সময়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরাসরি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ফোনালাপ করেছেন। ফোনালাপে যুবরাজ সালমান স্পষ্ট করেছেন যে সৌদি আরব হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অঞ্চলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ফেরাতে চীনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। অন্যদিকে শি জিনপিং প্রথমবারের মতো হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে জানিয়েছেন, বেইজিং রিয়াদের সাথে কৌশলগত বিশ্বাস ও পারস্পরিক সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত। বিশ্লেষকদের মতে, সৌদি আরব এখন কেবল ওয়াশিংটনের ওপর নির্ভরশীল না থেকে নিজেদের অংশীদারিত্বে বৈচিত্র্য আনতে চাইছে। যদিও প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত গভীর, তবুও বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব মধ্যপ্রাচ্যে এক নতুন শক্তির ভারসাম্য তৈরি করতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, উপসাগরীয় দেশগুলোর এই চীনমুখী যাত্রা বৈশ্বিক কূটনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের সূচনা করছে।
মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে চীনের এই সক্রিয় ভূমিকা বেইজিংকে ওয়াশিংটনের একটি শক্তিশালী বিকল্প হিসেবে দাঁড় করাচ্ছে। আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মতে চীন নিজেকে একজন স্থিতিশীল ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছে, যা উপসাগরীয় দেশগুলোকে আকৃষ্ট করছে। Audio